নিজের চোখ বন্ধ করুন, ভাবুন সেই আপনার সুন্দর ভবিষ্যতের কথা, সেই বিলাসবহুল বাংলো, বাংলোর ভিতরে একটা বড় সুইমিং পুল, আর সেটার পেছনে একটা গার্ডেন যেখানে আপনার সন্তানরা খেলবে। ওকে, পার্কিং লটে আপনার দামি গাড়িগুলো, ফরেন ভ্যাকেশন, এই সব আপনার হতে পারে। এগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন? গুড। নিজেদের চোখ খুলুন and go and grab your dream life. মনে রাখবেন, যেটা ভাববেন সেটাই হবে। গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিক্রান্ত, চিনতে পেরেছো আমাকে? কিন্তু আমি তোমাকে চিনে নিয়েছি। আরে আরে এই যে ছাড়ুন ছাড়ুন, কি করছেন এটা? আরে আরে মারছেন কেন ওনাকে? আরে আরে ছেড়ে দিন। আরে আপনি পাগলের মতো মারছেন কেন ওনাকে? আরে কিছু তো বল। জানিস তুই কি করেছিস? ওই লোকটার সাথে কি তোর শত্রুতা ছিল? কি বাজেভাবে মেরেছিস ওকে, যে জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে আছে ও। জানিস তুই, কোমায় চলে গেছে ও। যদিও মরে যায় না, তোর ওপর খুনের অভিযোগ আসবে। বুঝতে পারছিস তুই কিছু? আমি তো ওকে 8 বছর আগেই মেরে ফেলেছিলাম। ওকে খুন করার জন্যই তো আমি 8 বছরের শাস্তি পেয়ে এসেছি। এই আপনি কি বলার চেষ্টা করছেন সীমা দেবী? কেমন গল্প বানাচ্ছেন আপনি? কিশোর কালরা বিক্রান্ত সিং ইন্স্যুরেন্স পলিসি? ইয়োর অনার, এটা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনি এটা বলার চেষ্টা করছেন যে 8 বছর আগে কোর্ট যে সিদ্ধান্ত শুনিয়েছিল ওটা ভুল, আর নিরপরাধী হওয়া সত্ত্বেও ইনি 8 বছর ধরে এমনি জেলে থাকলেন। কি হয়েছে? খুব ব্যথা করছে বুঝি? যন্ত্রণার থেকে আমি তো খুব ভয় পাচ্ছি। অফিস থেকে বেরিয়ে 9টার আগে কি করে পৌঁছই? আপনি বলুন, আমার সবকিছু চাকরির উপর নির্ভরশীল। 2টো বাচ্চা আমার, আর দুজনের দায়িত্বই আমার উপর। কোথাও যেতে পারছি না, চিকিৎসা খুব এক্সপেন্সিভ। ভয় লাগে যে আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চা দুটোর কি হবে। কিচ্ছু হবে না আপনার। আর সবার আগে আপনি এই জায়গাটা ছাড়ুন। আপনি জানেন এখানে ডক্টর কম আর রোগী বেশি। আমি একজন ডক্টরকে জানি, ডক্টর কাশকর। উনি আপনার হেল্প নিশ্চয়ই করবেন। এই নিন, আপনি এনার সাথে গিয়ে দেখা করুন। ইনি আপনার চিকিৎসাও করবেন আর টাকাও কম নেবেন। থ্যাংক ইউ সো মাচ।
হ্যালো, এক্ষুনি একজন মহিলাকে পেয়েছিলাম, পারফেক্ট ক্যান্ডিডেট ছিল। মনে হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। এই ব্যথা আপনার অনেক মাস ধরে হচ্ছে, তাই না? আমি আগে চেক করতে চেয়েছিলাম, কিন্তু কাজের জন্য আমি করাতে পারিনি। কিছু টেস্ট করাতে হবে। ডোন্ট ওয়ারি, প্যাথোলজিস্ট আমার পরিচিত, বেশি খরচ হবে না। ডক্টর, সব ঠিক আছে তো? একবার টেস্টের রেজাল্টটা দেখে নিই, তারপর কিছু বলতে পারবো। এখন কিছু বলার কোনো মানে হয় না। মা, আমি যখন বড় হব না তখন আমি তোমার চিকিৎসা করব, হ্যাঁ? তারপর তোমার কখনো কোনো ব্যথা হবে না। ওকে আমার ডাক্তার বাবু, চল তাড়াতাড়ি খেয়ে নে, তারপর শুয়ে পড়। যদি স্কুলে সময় মতো না পৌঁছোস তাহলে ডাক্তার কি করে হবি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেছে তোমার? পাগল হয়ে গেছো নাকি? বসো। মরার কথা বলছো? সুইসাইড ইজ নট অ্যান অপশন। জানো, বাইরে যে ভদ্র মহিলা বসে আছেন না, উনিও একা নিজের বাচ্চাদের দায়িত্ব নিতে প্রস্তুত। যদি উনি নিজের সন্তানদের জন্য এত চেষ্টা করতে পারেন, তাহলে তুমি কেন নও? আমিও তো আমার বাচ্চাদের জন্যই মরতে চাইছি, তাই না? ও গড বিক্রান্ত, স্টপ ইট। এখন বাড়ি যাও, আমি জানি যে সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে ভেঙে পড়ো না। এসো সীমা। সীমা, তোমার রিপোর্টস। ডক্টর, সব ঠিক আছে তো? আসলে সীমা, ব্যাপারটা সিরিয়াস। তোমার স্টমাকের ক্যান্সার আছে। স্টমাকের ক্যান্সার আছে। ক্যান্সার? পেটের ক্যান্সার। আর ওটা অনেক বেশি ছড়িয়ে গেছে। সীমা, যদি তুমি কয়েক মাস আগে আমার কাছে আসতে, তোমার কাছে খুব বেশি হলে 3 মাস সময় আছে, ব্যাস। খুব বেশি হলে 3 মাস সময় আছে, ব্যাস। 3 মাস সময় আছে, ব্যাস। তুষার, আমার বাচ্চা, ওদের কি হবে? রিল্যাক্স, রিল্যাক্স সীমা, রিল্যাক্স। অটো! এক্সকিউজ মি, আপনি ডক্টর কাস্কারের ওখানে ছিলেন না? আপনিও তো ওখানে ছিলেন। আমি ওনার ফ্রেন্ড। আপনি স্টেশনে যাচ্ছেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। দেখুন, এমনিতেও রাতে এই রাস্তাটা সেফ নয়। আপনি আসুন না আমার সাথে, আসুন না প্লিজ, প্লিজ, আপনাকে ছেড়ে দিচ্ছি। আসুন আসুন, কোনো ব্যাপার না, আসুন। আপনি আপনি ঠিক আছেন তো? আজ আমি জানতে পারলাম যে আমার ক্যান্সার হয়েছে। আমার হাতে মাত্র সময় 3 মাস। যখন থেকে জানতে পারলাম, বাচ্চাদের মুখগুলো আমার চোখের সামনে থেকে। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? সরি, আমি ক্লিনিকে আপনার কথা শুনছিলাম। আপনি সুইসাইড কেন করতে চান? কোন মানুষ মরতে চায়, বিশেষ করে যখন তার উপর অনেক দায়িত্ব?
এখানে ক্যান্সারের কথা ভেবে আমি দুশ্চিন্তায় মরেই যাচ্ছি। আর আপনি ব্যাস 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 এটাই ভেবে নিন যে যেভাবে আপনি আপনার সন্তানদের জন্য বাঁচতে চাইছেন, আমি আমি একইভাবে নিজের সন্তানদের ভালোর জন্য মরতে চাই। তোমার স্টমাকের ক্যান্সার আছে, আর ওটা অনেক বেশি ছড়িয়ে গেছে। খুব বেশি হলে 3 মাস সময় আছে ব্যাস। কি হয়েছে? কিছু না। তোমার স্টমাকের ক্যান্সার আছে, খুব বেশি হলে 3 মাস সময় আছে। তোমার কাছে খুব বেশি হলে 3 মাসের সময় আছে। তোমার কাছে খুব বেশি হলে 3 মাসের সময় আছে। তোমার কাছে খুব বেশি হলে 3 মাস সময় আছে। সীমা দেবী, আম সরি যে আপনাকে সানডেতে ডাকলাম। হয়তো আপনি এই দিনটা বাচ্চাদের সাথে কাটাতে চেয়েছিলেন। আপনি বলছিলেন যে আমার সিচুয়েশনের জন্য আপনি কিছু সাহায্য করতে পারেন। হ্যাঁ, কিন্তু সত্যি বলতে কি এতে আমার নিজের লাভ আছে। ধরে নিন যে আমরা দুজনে পরস্পরের কাজে আসতে পারি। সীমা দেবী, একটা প্রশ্ন করব, আপনি নিজের সন্তানদের জন্য কত দূর যেতে পারেন? সবকিছু করতে পারি। আমি আমার সন্তানদের জন্য সবকিছু করতে পারি। সীমা দেবী, হ্যাঁ, ওই বিল্ডিংটা দেখছেন? 6 মাস আগে ওখানে আমাদের ফ্ল্যাট ছিল, সব কিছু ছিল আমাদের কাছে। আমার পরিবার খুব খুশি ছিল, কিন্তু একটা ঝটকায় সব শেষ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। স্টক মার্কেট ধসে যাওয়ায় আমার সমস্ত টাকা ডুবে গেল। আমার অফিস আমার পার্টনাররা হাতিয়ে নিল। এবার শুধু ধারের নিচে ডুবে আছি আমি। এত ধার আমার মাথার উপর যে যে যেন যেন সাহস ভেঙে গেছে আমার। আমি তো ব্যাস এটাই চাই যে যে কোনো প্রকারে এই ধারটা শোধ হয়ে যাক, যাতে আমার সন্তানদের পরে ভুগতে না হয়। সীমা দেবী, জরুরি কথা হলো এটা যে আমার নামে একটা খুব বড় লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে। আমার স্ত্রী 3 বছর আগে মারা যান, আর আমার মৃত্যুর পর এই পুরো টাকাটা আমার সন্তানেরা পাবে। কিন্তু আমার মৃত্যু কোনো সুইসাইড হতে পারবে না। যদি আমার আপনার মতো কোনো একটা অসুখ হতো, কিন্তু সেটাও সম্ভব নয়। আমি চাইলে কাউকে দিয়ে নিজেকে খুন করিয়ে এই পুরো টাকাটা নিজের সন্তানদের দিয়ে দিই। কোনো গুন্ডাকে টাকার লোভ দেখিয়েও আমি করাতে পারি এই কাজটা। কিন্তু সীমা দেবী, ভালো এটাই হবে যে এই টাকাটা আমার মতো কোনো অসহায় এবং হতভাগ্য মানুষের কাজে আসুক। হয়তো আপনার আর আপনার সন্তানদের কাজে আসবে। সীমা দেবী, ইন্স্যুরেন্সের অর্ধেক টাকা আমি আপনার সাথে ভাগ করতে রাজি আছি। আপনার এইসব মজার মনে হচ্ছে? আপনি চাইছেন আমি আপনাকে খুন করি? আমি কোনো খুনি নই। আর কখনো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। সীমা দেবী, আই এম ভেরি সরি। শুধু এটাই যে এই কদিনে আমি এটাই দেখেছি যে আমার যখন খারাপ সময় এসেছে তখন আমার ভদ্রতার কেউ মর্যাদা দেয়নি। আমার সাথে যা হয়েছে সেটা আমি আমার সন্তানদের সাথে হতে দেব না। আমার সন্তানরা আমার জন্য আমার সততার থেকে বেশি দামি। আমি যেটা বলেছি সেটা একবার ভেবে দেখবেন।
তোমার কাছে তোমার সন্তানদের খেয়াল রাখার কেউ আছে? কেউ আছে? কেউ আছে? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি রাজি আছি। আমি দেখা করতে চাই। সীমা রেডি? দেখো, সোজা এখানে বুকে। এতে তুমি ফসকাবে না, ওকে? কাম অন সীমা। কাম অন সীমা, তুমি করতে পারবে। ট্রিগার টেপো। সীমা, তোমার হাত যেন না কাঁপে। তুমি এটা করতে পারবে। ট্রিগার টেপো। কাম অন সীমা, করো। সীমা, এতে তো গুলিও নেই। খালি বন্দুক চালাতে এত ভয় পেলে ভরা বন্দুক কিভাবে চালাবে তুমি? আমার দ্বারা হবে না, আমি কারোর উপর গুলি চালাতে পারি না। বসো সীমা। সীমা, তুমি গুলি চালাতে ভয় পাও আর আমি মরতে, কিন্তু যখনই আমি সেই সময়টার ব্যাপারে ভাবি তখন আমি নিজের সন্তানদের মুখগুলো নিজের চোখের সামনে নিয়ে আসি। তো 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 আমার সমস্ত ভয় কেটে যায়। তো তোমাকেও এটাই করতে হবে। নিজের সন্তানদের মুখগুলো নিজের চোখের সামনে আনো, তো তো গুলি এমনিতেই চলে যাবে। এই দেখো, এই দেখো, এভাবে। এটা খালি, গুলি নেই এতে। দেখ দিদি, তোর এই ক্যান্সারের সম্বন্ধে শুনে খুব খারাপ লাগলো। দেখ, তুই আমার একমাত্র বোন, কিন্তু আমরাও তো কত কষ্ট করে আমাদের দিন চালাই। তোর ছেলে মেয়েদের খরচা কি করে করব? তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। আমার বাচ্চাদের জন্য তোর এক পয়সাও খরচ করতে হবে না। ব্যাস কিছুদিনের মধ্যেই আমার হাতে মোটা টাকা চলে আসবে, তাতেই ওদের দুজনের খরচ চলে যাবে। দুজনের পড়ার খরচও ওই টাকার মধ্যেই হয়ে যাবে। দেখ, তুই ছাড়া আমার আর কি আছে বল? আরে এটাও আবার বলতে হয় নাকি? আমাদের থাকতে তুষার আর স্মৃতাকে আর কোথাও যেতে হবে না, তুই একদম ভাবিস না। কিন্তু তুই এতগুলো টাকা পেলি কোথা থেকে? ও কোনো বিমা টিমা করেছিলিস বুঝি? হ্যাঁ, বিমা করিয়েছি। সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। একবার শুধু দিদি স্বর্গবাসী হয়ে যান আর টাকাটা আমাদের হাতে চলে আসুক, তারপরে কে দেখতে যাবে যে আমরা ওই টাকাটার কি করছি? দিদির ছেলেমেয়েরা আমাদের জন্য বোঝা নয়, লটারি টিকিট, বুঝলে? মা, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তুষার, যাই হোক না কেন, সারা জীবন তুই তোর বোনের খেয়াল রাখবি। সমস্যা জীবনে যাই আসুক না কেন, ভয় পেয়ে কখনো হারবি না। দুজনেই মনে রাখবি, মা তোদের জন্য যা কিছু করেছে তোদের ভালোর জন্যই করেছে। মা তোমাদের দুজনকে খুব ভালোবাসে। আরে মাইজি, লেট হয়ে যাবে। আরে বাচ্চারা স্কুলে যাচ্ছে, আপনি এমন ভাবে কাঁদছেন যেন শেষবার দেখছেন। এখন চলো ভাই।
সীমা রেডি? দেখো দেখো, ভয় পেও না প্লিজ। তুমি যাই করছো নিজের সন্তানদের ভালোর জন্য। মনে আছে তো কি কি করতে হবে? ঠিক যেমন ভাবে আমি বলেছিলাম। আমাকে গুলি মারার পর তুমি বন্দুকটা ওখানে রেখে বাড়ি থেকে চলে যেও। আরে আগুন আগুন! সব ভুলে গিয়ে নিজের দৈনন্দিন জীবন কাটাতে শুরু করো। একটা বিশেষ খবর, বিক্রান্ত নামে কোনো এক ব্যক্তিকে তার ঘরে ঢুকে গুলি মারে। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি। যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে তাহলে তুমি আত্মসমর্পণ করে দিও। রেখা, বাচ্চাদের খেয়াল রাখিস। এইসব কি হয়ে গেল দিদি? কিন্তু তুই চিন্তা করিস না, হ্যাঁ আমরা আছি। দিদি শোন না, ওই টাকাগুলো এসে যাবে তো? হ্যাঁ, চলে আসবে। চলো, গাড়ি স্টার্ট দাও। তুমি বিক্রান্ত সিংহকে গুলি মেরে হত্যা করেছো। তুমি পালানোর আগে ওর বাড়িতে আগুন লাগিয়েছো। সত্যি করে বলো। তোমার উপর লাগানো সমস্ত অভিযোগ স্বীকার কর। আমায় খুন করার কারণটাও বলতে হবে। বিক্রান্ত আমাকে বলেছিল যে উনি একটা নতুন কোম্পানি শুরু করছেন। ওই কোম্পানিতে চাকরি করার জন্য কথা বলতে গিয়ে উনি আমাকে ওনার বাড়িতে ডেকেছিলেন। তারপর উনি আমার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেন। সেই জন্য আমি ওনারই বন্দুক দিয়ে ওনাকে খুন করেছি। মোটিভও ক্লিয়ার, ইয়োর অনার। উইটনেস আগেই সাক্ষ্য দিয়ে দিয়েছেন। ইয়োর অনার, ইটস অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর বিচার করে এই কোর্ট আপনাকে বিক্রান্ত সিংহের হত্যার জন্য দোষী সাব্যস্ত করছে আর 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। এই রেখা, টাকা পেয়ে গেছো না? একটা পয়সাও পাইনি। আমি জানি না যে তুই এই খুনটা কেন করেছিস বা তুই ওই টাকাগুলো কোথা থেকে পাবি ইত্যাদি। আমাদের কাছে টাকা পয়সার গাছ নেই যে তোর ছেলে মেয়েদের বড় করতে সেগুলো ওড়াবো, বুঝেছিস? যেখান থেকেই আসার থাকুক তাড়াতাড়ি আসতে বল, বুঝেছিস? এসে যাবে, এসে যাবে। এইসব বিষয়ে আসতে একটু সময় লাগে। তুই চিন্তা করিস না, টাকা পেয়ে যাবি তুই। রেখা, রেখা প্লিজ, আমি জানি না কি হচ্ছে, টাকা কেন আসছে না, কিন্তু আমার বাচ্চাদের ঘর থেকে বের করে দিস না, ভগবানের দোহাই, এরকম করিস না। এটা তো আমাদের ভালো মানুষই যে তোর বাচ্চাদের 3 মাস পুষেছি, থাকার জন্য বাড়ি দিয়েছি, খাবার দিয়েছি, কিন্তু তুই তো ভালো করার বদলে আমাদের ধোকাই দিয়ে যাচ্ছিস। জেলের খাবার খেয়ে তো বেশ ভালো লাগছে তোকে, দেখতেও ভালো লাগছে তোকে। একটা কথা বল, তোর তো মরার কথা ছিল,
কি হলো? ক্যান্সার জাদুমন্ত্র হয়ে গেল? আরে 6 মাস কেটে গেছে, ভালোই তো সুস্থ আছিস তুই। দেখ, এই ক্যান্সারের বাহানা করে তুই পুরো দুনিয়াকে বোকা বানাতে পারিস, আমাকে না, বুঝলি? এবার আমি তোর সত্যিটা জেনে গেছি। নিজে তো নিজের বাচ্চাদের সামলাতে পারলি না, তাই আমার মাথায় ফেলে দিলি। অনেক হয়ে গেছে, অনেক সহ্য করেছি তোকে আর তোর ছেলে মেয়েদের। আর বি অনাথালয়, ঘাটকোপার ইস্ট, নামটা মনে রাখিস। অনেক হাতে পায়ে ধরে তবে তোর ছেলে মেয়েদের ব্যবস্থা করে এসেছি। ব্যাস এটাই বলতে এসেছিলাম তোকে। আজকের পরে আমি তোর এই বাজে মুখটা আর কোনোদিনও দেখতে চাই না, বুঝলি? রেখা, রেখা! তোর তো মরার কথা ছিল, ক্যান্সার জাদুমন্ত্র হয়ে গেল। আরে 6 মাস কেটে গেছে, ভালোই তো সুস্থ আছিস তুই। কেমন আছেন আপনি? শ্বাস নিন। ডক্টর, আমার কোনো অসুখ? না তো, আপনি একদম ঠিক আছেন। ক্যান্সার? আমার জেলে আসার আগে ক্যান্সার ছিল। 2 বছর ধরে আপনি এখানে আছেন, একদম সুস্থ, কোনো অসুখ নেই, কোনো অসুবিধা নেই। এটা হতে পারে আপনার ক্যান্সার ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে, আর না হলে হয়তো এটা আপনার মনের ভুল। তোমার স্টমাকের ক্যান্সার আছে। তোমার কাছে খুব বেশি হলে 3 মাসের সময় আছে। এই সীমা, ও সীমা, আরে শোনো, এদিকে আয় না। তোর জন্য খুশির খবর আছে। আমি জেলা সাহেবকে কথা বলতে শুনেছি। তোর 10 বছরের শাস্তি কমে গিয়ে 8 বছর হয়ে গেছে। তার মানে আর 6 মাস তুই এখানে, আর তারপর তুই বাইরে। 6 মাস পর তুই তোর বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারবি, ওদের সঙ্গে থাকতে পারবি। ভালো না খবর? আমি যাচ্ছি। হ্যাঁ, তুষার, মা, কত বড় হয়ে গেছিস তুই। কয়েক বছরের মধ্যেই ডক্টর তুষার বলে ডাকতে পারবে মা। তোমার থেকে দূরে ওই অনাথলায় বড় হয়েছি, কিন্তু তোমাকে করা শপথ কখনো ভুলিনি আমি। স্মিতা স্কুলে গেছে, ওকে বলিনি আমি। সারপ্রাইজ দেবো, দেখবে খুব খুশি হবে। চলো না মা, বাড়ি চলো, যা হয়েছে সব ভুলে যাও। চলো। ভুলে কি করে যাই বাবা? এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর খোঁজা এখনো বাকি। তোমার স্টমাকের ক্যান্সার আছে। শুনুন দাদা, আচ্ছা এখানে ডক্টর কাস্কারের ক্লিনিক ছিল না? ডক্টর কাস্কার? ও তো 4 বছর আগেই মারা গেছে। বিক্রান্ত? নিজের চোখ বন্ধ রাখুন, ভাবুন সেই আপনার সুন্দর ভবিষ্যতের কথা।
বাংলোর ভিতরে একটা বড় সুইমিং পুল, একটা গার্ডেন যেখানে আপনার সন্তানরা খেলবে। যেভাবে আপনি আপনার সন্তানদের জন্য বাঁচতে চান, আমি একইভাবে নিজের সন্তানদের ভালোর জন্য মরতে চাই। আমার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে। আমার মৃত্যুর পরে এই পুরো টাকাটা আমার সন্তান পাবে। তার মানে বিক্রান্ত কখনো মরেইনি? আমার সাথে এত বড় ধোঁকা! যেটা ভাববেন ওটাই হবে। ওকে, থ্যাংক ইউ। বিক্রান্ত, চিনতে পেরেছো আমাকে? কিন্তু আমি তোমাকে চিনতে পেরে গেছি। আরে আরে কি করছেন কি? আরে কি করছেন? আরে আরে মারছেন কেন ওনাকে? আরে কি করছেন? আরে ছেড়ে দিন। কেউ ওকে ধরো। পাগলের মতো করছেন কেন ওনাকে? ইয়োর অনার, আসলে সত্যিটা এটাই যে না স্বভাবই হিংসাত্মক। ইয়োর অনার শুধু এক স্বাভাবিক ক্রিমিনাল। জেলের মধ্যে 8 বছর কাটানোর পর ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যেই একজন অজানা মানুষের ওপর হামলা করতে পারেন, যা এই ভদ্রমহিলা করেছেন। আজ ওই ভদ্রলোক কিশোর কালরা কোমাতে রয়েছেন, কারণ ইনি ওনার উপরে প্রাণঘাতী হামলা করেছেন। ওই মানুষটি অজানা নয়, কারণ সীমা দেবী অলরেডি বলে দিয়েছেন যে ওই মানুষটি বিক্রান্ত সিং। ইওর অনার, প্লিজ এই ব্যাপারটাকে নোট করা হোক যে বিক্রান্ত বারবার ইনসিস্ট করেছিলেন যে এই গুলি ওনার বুকেই চালানো হোক। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সীমা দেবী বাড়িতে আগুন লাগানোটা কি প্ল্যানের অংশ ছিল? আপনি কি বেরোনোর আগে ওখানে আগুন লাগিয়েছিলেন? না, একদমই না। তো শেষ মুহূর্তেই পাল্টি খাওয়াটা কি জন্য ইওর অনার? যখন সীমা দেবী অ্যাকসেপ্ট করছেন যে উনি গুলি চালিয়েছেন, তাহলে আগুন লাগানোর কথাটা উনি কেন অস্বীকার করবেন? নিশ্চয়ই সীমা দেবীর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ গন্ডগোল করেছে। ইয়োর অনার, আমি কোর্টকে মনে করাতে চাই যে সেই বডি থেকে আইডেন্টিফিকেশনের অনেক কটি প্রমাণ উদ্ধার করা গেছে, আর স্বর্গীয় বিক্রান্ত সিংহের স্ত্রী নিজেই তার বডি শনাক্ত করেছেন। ইয়োর অনার, আমি এটা বুঝতে পারছি না যে কিশোর কালরা অ্যাসল্ট কেসের বিক্রান্ত সিংহের মার্ডার কেসের সঙ্গে জোড়া কেন হচ্ছে। কেননা ওই কেসটার এই কেসটার সঙ্গে সম্পর্ক আছে, এটাই তো মোটিভটাকে এস্টাবলিশ করে। ইওর অনার, আই এম শিওর যে এটা থেকেই সীমা দেবীর নির্দোষ হওয়ার প্রমাণ পাওয়া যাবে। এটার জন্য এই কথাটা এস্টাবলিশড হওয়া দরকার যে লাশটা পাওয়া গেছে ওটা বিক্রান্ত সিংয়ের নয়, কিন্তু এই কথাটা এখন 8 বছর পরে পসিবল নয়। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যার দ্বারা এটা প্রমাণিত হয় যে বিক্রান্ত সিং আর চোর কালরা একই ব্যক্তি? নট অ্যাট দ্য মোমেন্ট ইওর অনার, কিন্তু ডিফেন্স প্রমাণ জড়ো করার জন্য একটু সময় চাইছে। এর জন্য কোর্ট আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছে। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যার দ্বারা এটা প্রমাণিত হয় যে বিক্রান্ত সিং আর চোর কালরা একই ব্যক্তি? ট্রিগার। সীমা, এতে তো গুলিও নেই, ভরা বন্দুক কি করে চালাবে? BSW ইন্স্যুরেন্স। BSW ইন্স্যুরেন্স লিমিটেড। ইওর অনার, এটা সেই ইন্স্যুরেন্স কোম্পানি যেখান থেকে বিক্রান্ত নিজের জীবন বীমা করিয়েছিলেন। প্লিজ হ্যাভ আ লুক। এই পেপারে বিক্রান্ত সিং এর ফটোও রয়েছে ইওর অনার।
এটা তো কোইন্সিডেন্সও হতে পারে। দুজন মানুষের চেহারা এক হতেই পারে। আমি জানতাম আপনি এরকম কিছু বলবেন। যুবরাজ, এটাও কি কোইন্সিডেন্স যে কিশোর কালরার বউ মল্লিকা কালরার মুখ বিক্রান্ত সিং এর বউয়ের সঙ্গে মিলে যায়? এটা তো ঠিকই কথা বলছেন, একদম ঠিক। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমি মল্লিকা কালরাকে কাঠগড়া ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এতে ইওর অনার নার্স নির্মলা। উনি আমাকে ডক্টর কাস্কারের কাছে পাঠিয়েছিলেন। তার মানে তুমিও এদের সঙ্গে যুক্ত ছিলে তখন? দেখুন, আমি আপনাকে চিনিও না। আমার নাম মল্লিকা, নির্মলা নয়। আমার আর কিশোরের ডিভোর্স হয়ে গেছে। আমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। মল্লিকা দেবী কিশোর বাবুর সঙ্গে নয়, কিন্তু বিক্রান্ত সিং এর সঙ্গে তো আছে আপনার সম্পর্ক। সেই বিক্রান্ত সিং যার মৃত্যুর পরে ওনার ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে গিয়েছিলেন আপনি। ইওর অনার, আমি কোনো বিক্রান্তকে জানি না। আচ্ছা, চলুন, কোনো ব্যাপার নয়। কিন্তু ওনাকে দেখুন, ভালো করে দেখুন, ওনাকে চেনেন আপনি? মুরলীধর শাস্ত্রী, যার থেকে 9 বছর আগে বিক্রান্ত সিং জীবন বীমা করিয়েছিল, আর ইনি ওই টাকা আপনাকে ক্লেম করতে সাহায্য করেছিলেন, আপনাকে পাইয়ে দিয়েছিলেন। ইওর অনার, অনুমতি দিলাম। আগে ইওর অনার, এই ছিল বিক্রান্ত সিংহের নমিনি। ইনিই ছিলেন যিনি ওনার ক্লেম নিয়েছিলেন। অর্ডার অর্ডার। হ্যাঁ ইওর অনার, আমি মিথ্যে বলেছিলাম। আমি নির্মলা সিংহ গত 8 বছর ধরে মল্লিকা কালরা হয়ে ব্যাঙ্গালোরে আমার নতুন জীবনযাপন করছিলাম। আর আমি সীমাকে ডক্টর কাশকরের কাছে পাঠিয়েছিলাম। তোমার স্টমাকের ক্যান্সার আছে। ক্যান্সার? ক্যান্সারের নাম শুনেই ভয় পেয়ে গেছে। কিছু না, ছোটখাটো রেকারিং স্টমাকের ইনফেকশন, কিন্তু এখন এমন ওষুধ দিয়েছি যে ব্যথাটা বাড়তেই থাকবে। আর তারপর নিজের দুঃখ বলে বিক্রান্ত সীমার বিশ্বাস জিতেছিল। প্ল্যান অনুসারে সীমা বিক্রান্তকে গুলি করে ওখান থেকে চলে গেল। ডক্টর কাশকরের সাহায্যে আমরা মর্গ থেকে ডেড বডিটা পেয়েছিলাম। বিক্রান্তর মার্ডারের জন্য পুলিশ সীমাকে অ্যারেস্ট করেছিল, আর সীমা নিজে সমস্ত দোষ স্বীকার করেছিল। নির্মলা সিংহ ওরফে মল্লিকা কালরার কনফেশন ডিফেন্স পেশ করেছে। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের ওপর ভিত্তি করে মেনে নেওয়া হচ্ছে যে 8 বছর আগে যে সিদ্ধান্ত হয়েছিল
সেটা ঠিক ছিল না। সীমা পাটিল আসলে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। এই জন্য এই কোর্ট আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। বিক্রান্ত সিংহকে ক্রিমিনাল কনসিকারেসি, ইকোনমিক অফেন্সের মতো বিভিন্ন ধারাতে 15 বছরের সাজা দেওয়া হয়। এর সাথেই সীমাকে 5 লক্ষ টাকা দেবার জন্য আদেশ দেওয়া হয়। নির্মলা সিংহকে ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য আর মিথ্যে সাক্ষ্য দেবার অপরাধে 8 বছরের শাস্তি দেওয়া হলো। সীমার সঙ্গে যে জঘন্য ষড়যন্ত্র হয়েছিল সেটার অবসান হলো। 3 বছরের শাস্তি ভোগ করবার পর সীমা আজ তার সন্তানদের সঙ্গে এক আনন্দময় জীবন উপভোগ করছে। সে সবসময় তার সন্তানদের বলে যে সময় যতই খারাপ হোক না কেন, আইন ভঙ্গ করা কখনোই উচিত নয়।